প্রথমে দল থেকে সাসপেন্ড এবং তারপর গ্রেপ্তার তরুণ তিওয়ারি, তৃণমূলের যুব নেতা, এবং সেই যুব নেতার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পর তারপর গ্রেপ্তার তরুণ তিওয়ারি, গ্রেপ্তার সাসপেন্ডের পরে। কিন্তু তরুণ তিওয়ারির বিরুদ্ধে কি অভিযোগ, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ রয়েছে, কখন তাকে গ্রেপ্তার করা হলো, কি অভিযোগে গ্রেপ্তার করা হলো? দেখো, গতকালই বড়বাজারের এক ব্যবসায়ী তিনি পোস্তা থানায় এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন যে তার মাকে আটকে রেখে প্রায় ৩ লক্ষ টাকা দাবি করেন তিনি। কারণ ব্যবসায়িক কিছু কারণ ছিল, এর আগেও একাধিকবার তার কাছ থেকে তোলা চেয়েছিলেন। এবং গতকাল ঠিক এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু তরুণ তিওয়ারির বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং তারপরই সেই ব্যবসায়ী জানায় যে গতকাল রাতে তার স্টাফকে নিয়ে গিয়ে তরুণ তিওয়ারি এবং তার লোকজন মারধর করে। সেই ব্যবসায়ী আজ সকালে আবার জোড়াবাগান থানায় এই বিষয়টি নিয়ে দ্বারস্থ হয় এবং কিছুক্ষণ আগেই দেখা যায় তৃণমূল থেকে এই বহিষ্কৃত যুব নেতাকে তারা বহিষ্কার করেন। এবং তার কিছুক্ষণ পরই পোস্তা থানার পুলিশ কিন্তু এই বড়বাজার এলাকা থেকেই তরুণ তিওয়ারিকে গ্রেফতার করেছে। মূলত একাধিক তোলাবাজির অভিযোগ থেকে শুরু করে এই যে অপহরণের চেষ্টা, অর্থাৎ তার মাকে 14 ঘন্টা আটকে রাখে একটি তার অফিসে, এবং তার বিরুদ্ধে কিন্তু প্রায় 3 লক্ষ টাকা তিনি দাবি করেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একাধিকবার তিনি তোলাবাজি করেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একাধিকবার তোলাবাজির অভিযোগ এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে। কে এই তরুণ তিওয়ারি? তরুণ তিওয়ারি যাকে তৃণমূল সাসপেন্ড করেছে এবং তারপর পোস্তা থানায় এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। তৃণমূল কি বলছে, কুণাল ঘোষ কি বলছেন তরুণ তিওয়ারির সাসপেন্ড করা প্রসঙ্গে? কিছু নথিপত্র, কিছু বক্তব্য সামনে এসেছে, কিছু অভিযোগ সামনে এসেছে, তার ভিত্তিতে তৃণমূল ব্যবস্থা নিয়ে তো এটা প্রমাণ করে দিল যে এত বড় দল, এত বড় সংগঠন, সেখানে যদি কোথাও কেউ কোনো আপত্তিকর কিছু করে থাকেন, তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেয়াত করে না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। এত বড় দল, তার শাখা সংগঠন, তার গণসংগঠন, তো কেউ সেখানে একটা খারাপ কাজ করেছেন বলে অভিযোগ এসছে, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। আমরা নথি দেখি আপনাদের বলেছিলাম যে হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশ বেড়েছে। মানে আমরা যদি দেখি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসে যে পরিমাণ অনুপ্রবেশ হয়েছে তা অন্যান্য সময়ের তুলনায় বা বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। এবং যে পরিমাণ জাল পাসপোর্ট তৈরি হয়েছে শুধুমাত্র কলকাতা থেকে, তাই প্রমাণ করছে যে কি পরিমাণ অনুপ্রবেশ হয়েছে। হচ্ছেটা কিভাবে? 4000 কিলোমিটার জুড়ে ভারত আর বাংলাদেশ বর্ডার, তার মধ্যে থেকে মুর্শিদাবাদ, শুধুমাত্র মুর্শিদাবাদে 200 কিলোমিটার এমন রয়েছে যে জায়গা কাঁটাতার বিহীন, যেখানে কাঁটাতার নেই। এবার একবার ভেবে দেখুন, একে তো কাঁটাতার নেই, তার উপর ঘন কুয়াশা। এখনকার যে ওয়েদার, তাতে ঘন কুয়াশা, সেই কুয়াশার সুযোগেই অনুপ্রবেশ হচ্ছে অবাধে। আর সেই অনুপ্রবেশ আটকাতে হবে কুয়াশার মধ্যে। সেটাই এখন সীমান্ত রক্ষী বাহিনীদের বড় চ্যালেঞ্জ। কিভাবে তারা কাজ করছেন, আমার সঙ্গে প্রণব রয়েছে সরাসরি মুর্শিদাবাদ থেকে। প্রণব, নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ। এই অনুপ্রবেশ আটকানোর জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে? যে জায়গাগুলো কাঁটাতার নেই সেখানে আরো কড়া নজরদারি কিভাবে ব্যবস্থা করা হচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি, মুর্শিদাবাদ তোমার ভারত বাংলাদেশের তোমার যে বর্ডার, মুর্শিদাবাদ জেলার মধ্যে কেবলমাত্র সীমান্তবর্তী এলাকা 272 কিলোমিটার, যার মধ্যে কেবলমাত্র তার কাটার বেড়া রয়েছে 70 কিলোমিটারের মতো। বেশিরভাগটাই তোমার পদ্মা নদী রয়েছে এবং বাদবাকিটা তোমার ওপেন। এবং এই সময় বিশেষ করে সেই সময় পদ্মা নদীর তোমার জল খুব কম থাকে, তার ফলে কিন্তু খুব সহজেই গিয়ে এই তোমার ওপর থেকে এপার অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা থাকে। এবং সেই কারণে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে রীতিমতনভাবে কিন্তু বেকায়দায় পড়েছে সীমান্তরক্ষী যারা রয়েছেন তাদের এবং তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় এবং সীমান্ত বাহিনী তারা ইতিমধ্যেই দফায় দফায় কিন্তু বৈঠক করেছে। এবং সীমান্তবর্তী যে এলাকাগুলোতে তোমার বিওপিগুলো ছিল দূরে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই যে ওপি অর্থাৎ আউটপোস্ট, সেগুলো কিন্তু ইতিমধ্যেই তোমার 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। জলঙ্গি, রানীনগর থেকে, লালগোলা থেকে এবং সুতি এলাকাগুলোতে সেখানে কিন্তু 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, তাদের আউটপোস্টগুলো নিয়ে যাওয়া হয়েছে। একদিকে শুধু তাই নয়, যেহেতু বাংলাদেশের
বাংলাদেশ থেকে প্রায় অনুপ্রবেশ ঘটতো এবং সেই অনুপ্রবেশ যাতে না ঘটে সেই কারণে, এবং যাদের হাত দিয়ে এই অনুপ্রবেশের ঘটার যে বর্ডারের যে তোমার আদান প্রদান ঘটতো সেই সমস্ত দালালদেরও তাদের পুরাতন নথি দেখে তাদের ওপর নজরদারির কিন্তু একটা ব্যবস্থা করেছে। এবং এই কিছুদিন আগেই রানীতলা থানা এলাকা থেকে 41 জন অনুপ্রবেশকারীকে কিন্তু গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ। এরপরে কিন্তু সজাগ হয় বিএসএফ, এবং সেই কারণে বিএসএফ যে সমস্ত সীমান্তবর্তী গ্রাম রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী গ্রামের মানুষকেও কাজে লাগানো হচ্ছে এবং তাদের সঙ্গে জনসংযোগও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারাও যাতে সহযোগিতা করে তার জন্য কিন্তু ইতিমধ্যেই তাদের সঙ্গে যাতে সম্পর্কের উন্নতি হয় তার জন্য কিন্তু সচেষ্ট। এবং যে সমস্ত এলাকাগুলোতে তোমার তাড়াতাড়ি করে গাড়ি যাতায়াত করার রাস্তা নেই সেই সমস্ত রাস্তা তৈরির কাজও কিন্তু শুরু করা হয়েছে। এই কুয়াশার চ্যালেঞ্জ নিতে একেবারে প্রস্তুত বিএসএফ। সীমান্তের দায়িত্বে যারা রয়েছেন তারা সতর্ক রয়েছেন, সদা সতর্ক, অন্য সময় থেকে আরো বেশি সতর্ক রয়েছেন যাতে কুয়াশার সুযোগে অনুপ্রবেশ না হয়। শহর কলকাতার এক টুকরো ছবি দেখাই আপনাদের, তার কারণ আজ কলকাতার এমন এক জায়গা রয়েছে যেখানে প্রায় 1000 মানুষ এই শীতের রাতে কোথায় থাকবেন, কিভাবে থাকবেন জানেন না, কারণ দুপুরের 1 ঘন্টার মধ্যে তাদের সংসার বলতে, সম্বল বলতে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। তপসিয়া आज ये जा पाते माता के ये একবারে ঢেউতলা পুল রয়েছে সেদিকে নোংরা দেখাচ্ছে খেলা লোকটাকে খেলা হচ্ছে। सब गरीब लोग यहाँ पर ही था। 120 বাড়ি ছিল, যেহেতু 500 লোক বাস করতে এখানে। কিচ্ছু বাঁচিনি স্যার, কিচ্ছু বাঁচিনি। 120 ঘর স্যার পুরো ছাই। মানুষ শান্ত থাকুক, কারোর যা ক্ষতি হয়েছে ওটা আমি দেখব, নিশ্চয়ই সরকার দেখবে সেটা। আমার মেয়ের বিয়ে আছে জানুয়ারি 12 তারিখে, 30 তারিখে নগদি দেওয়ার ছিল, সব পুড়ে গেছে। তোমাদের কোনো চিন্তা করবার নেই, আমি আছি, তোমাদের ঘরও করে দেবো, সব যা লাগবে সব দেখবো। প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রশাসন পাশে আছে। কিভাবে আছে পাশে? আজ রাত কিভাবে কোথায় কাটবে এই 1500 মানুষের? এখান থেকে রয়েছেন আমার সহকর্মী ইরন। ইরন, তুমি গিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ শুধু পোড়া ছাই ছাড়া আর কিছুই বেঁচে নেই, কিছুই অবশিষ্ট নেই। সংসার বলতে যা ছিল, ঘর বলতে যা ছিল, সব শেষ। কিভাবে থাকবেন এরা রাতে? রাত কাটবে কিভাবে? খাবেন কি? কিছু জানতে পারছো? একদমই অতনু, দেখো শীতকাল, এমনিতেই ঠান্ডা, কনকনে ঠান্ডা, রাতের দিকে ঠান্ডা বাড়ে, মাথার ওপর যে সামান্য ছাদটুকু ছিল সেই ছাদটুকুও নেই, যে অবশিষ্ট কিচ্ছু পাওয়া যায়নি। আমরা কিছুক্ষণ আগে ভেতরে ছবি দেখছিলাম, যখন কুলিং অফ হওয়ার পর অনেক মানুষ খুঁজে দেখার চেষ্টা করছেন যদি কিছু তাদের শেষ সম্বলটুকু পাওয়া যায়, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। প্রায় শতাধিক বাড়ি ভস্মীভূত। আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে একটা দীর্ঘ লাইন,
এখানে এনজিওর তরফ থেকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে খাওয়ার নিয়ে আসা হচ্ছে, তাদেরকে খাওয়ার দেওয়া হচ্ছে। এখানকার স্থানীয় প্রতিনিধি যারা তারা জানাচ্ছেন যে তাদেরকে থাকার ব্যবস্থা অবশ্যই করা হবে এবং রাতে স্থানীয় স্কুল সেখানে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা তারা করতে চান। বিভিন্ন সংস্থার তরফ থেকে তাদের পোশাক বা মাথা গোজার জন্য ত্রিপল এই জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে এত মানুষ, কয়েক হাজার মানুষ, তাদেরকে কোথায় আশ্রয় দেওয়া যাবে এবং দিতে গেলেও সেটা কত তাড়াতাড়ি সম্ভব সেটাও একটা বিষয়। এবং আমরা যে ছবিটা দেখাচ্ছি, দীর্ঘ লাইন দিয়ে মানুষ কিন্তু এখানে খাচ্ছেন এবং বলতে বলতে দেখাবো এই মুহূর্তে যারা এসছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা আসছেন, তারা এসে তাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিচ্ছেন। দীর্ঘ লাইন পড়েছে তারা। আসলে রাজনীতি নয়, আজ কোনো রং নয়, রঙের বাইরে গিয়ে মানুষ হিসেবে পাশে দাঁড়ানো ভীষণভাবে জরুরি এবং সেই চেষ্টাই হয়তো করছেন অনেকে এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছেন। তার কারণ এদের একটু গরম জামা কাপড় দরকার, মাথার উপর একটা শেল্টার দরকার, এদের পেটে কিছু খাবার দরকার। তা না হলে এই শীতের রাতে কোথায় যাবেন? 1 ঘন্টার মধ্যে তো সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো এর পাশাপাশি আরেকটা খবর দিই আপনাদের, যারা বন্দী রয়েছেন তারা ফোন করতে পারবেন একদম পুরো নিয়ম মেনে, খাতায় কলমে। এমন নয় যে কারো কাছ থেকে ফোন নিয়ে বা ফোন নিয়ে লুকিয়ে চুরিয়ে কথা বলছেন, যেরকম আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় অপরাধ হয়ে থাকে, সেরকম নয়। একেবারে নিয়ম মেনে কল্যাণীতে এই সুযোগ পাওয়া যাচ্ছে। কল্যাণীর বন্দীদের জন্য কল্যাণীর যে সংশোধনাগার, সেখানে বন্দীদের ফোনের সুবিধা দেওয়া হচ্ছে। মাসে সবচেয়ে বেশি 250 মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ রয়েছে। অর্থাৎ চাইলে কেউ 250 মিনিট মাসে কথা বলতে পারেন। রাজ্যে প্রথম কোনো উপসংশোধনাগারে এই ফোনের সুবিধা। কল্যাণী সাব কারেকশনাল হোমে একটা টেলিফোনিক কমিউনিকেশন, যেখানে এখানে যারা আবাসিক রয়েছেন তারা তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারবে, এই ধরনের একটা পরিষেবা এখানে চালু হলো। তো এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, এটা আমাদের মূলত আমি বলবো সাব কারেকশনাল হোমগুলোর মধ্যে মানে এটা প্রথম। এখানে যারা আবাসিক রয়েছেন তারা সর্বাধিক 1 মাসে তারা 250 মিনিট কথা তারা বলতে পারবেন, একটানা সর্বাধিক 10 মিনিট তারা একসঙ্গে কথা বলতে পারবেন। শীত পড়লো কি পড়লো না, ঘুরতে যাওয়ার মরশুম শুরু হয়ে যায় আর প্রচুর মানুষ পছন্দ করেন এ সময় জঙ্গলে যেতে। এই শীতের মরশুমে বেলপাহাড়ি ডেস্টিনেশন বেলপাহাড়ি যদি হয় তাহলে একটু টেনশন তো হবেই। তার কারণ যারা বেলপাহাড়িতে রয়েছেন তারা একটু ভয়ে ভয়ে রয়েছেন। তারা ভয়ে ভয়ে রয়েছেন কেন? তার কারণ বাঘিনীর ভয়, বাঘিনীর আতঙ্ক। জিনাতের পর এবার যমুনা, ঝাড়গ্রামে আনাগোনা বাড়ছে বাঘের। এই বাঘিনী মহারাষ্ট্রের আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে যমুনাকে আনা হয়েছিল আর সেখান থেকে বেলপাহাড়ির দিকে যমুনা। কি অবস্থা, কেমন ভাবে রয়েছেন মানুষ, কতটা সতর্ক বন দপ্তর? রাজু রয়েছেন আমার সঙ্গে, ফোনে বলতে পারবে। রাজু, দেখো প্রথমত বলে রাখি, এই যমুনা এসছে উড়িষ্যা থেকে, কারণ এর আগেই জিনাতকে দেখা গেছিল ঝাড়খণ্ডে এবং সেখান থেকে জিনাতকে ফিরানো হয়েছে ময়ূরভঞ্জের দিকে। আর ইতিমধ্যে এই যমুনা এসে পৌঁছেছে বেলপাহাড়ি এই কাটুয়াশোল এলাকায়। আর এখানেই এই বাঘিনীর আতঙ্কে গোটা গ্রামের মানুষজন আতঙ্কিত রয়েছেন। তাদের বক্তব্য, সন্ধ্যের পরে তো বেরোতে মানা করা হচ্ছে এবং জঙ্গলে যেতে না করা হচ্ছে, কারণ এখানকার মানুষের জীবিকা হচ্ছে জঙ্গলের ওপর। সেক্ষেত্রে জঙ্গলের পাশে চাষের জমি, তাদের কাঠ পাতা আনতে জঙ্গলে যেতে হয়। সেই সমস্ত কাজ সমস্তটাই বন্ধ হয়েছে এবং পাশের যে স্কুল রয়েছে সেটা হচ্ছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার। সেক্ষেত্রে সেই সমস্ত পড়ুয়ারা যে যাবে সেটা নিয়ে একটা দ্বন্দ্বে রয়েছে, কারণ কাটুয়া এলাকায় যে গ্রামের মানুষ রয়েছে তাদের একটাই আতঙ্ক এখন বাঘ। আর ইতিমধ্যে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারা নজর রাখছেন, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে নজর রাখা হচ্ছে, মাইকিং করা হচ্ছে কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে যায়। কিন্তু ভয় তো রয়েই যাচ্ছে। বাঘ দেখতে গেছিলি? বাঘ দেখতে পেলেন? না না, ফরেস্ট থেকে কি সতর্ক করছে আপনাদেরকে, গ্রামের লোককে? হ্যাঁ হ্যাঁ, কি সতর্ক, কি সব করছে? সতর্ক বলতে বলছে ওই বনের দিকে যাবেন না বলছে। আতঙ্ক আছেই তো, জমিনে ওই মানে জঙ্গলের সামনে যে জমি, নিচটাই জমি, তাহলে সেটা তোলার জন্য তো আতঙ্ক থাকবে যে বাঘ যেহেতু আছে। গ্রামে কি লোকের দেখা মিলছে? এখন আমি দেখিনি, কিন্তু গ্রামে একটু আতঙ্ক আছে। এখন জঙ্গলের ভিতরে আছে, অতটা ভয় লাগে না অবশ্য, কিন্তু আবার সামনে পড়ে গেলে তো ভয়ের একটা কারণ আছে।